প্রিয় শিক্ষার্থী, সবাই আশা করি ভালো আছো। আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম খাদ্য বিভাগ দিয়ে নাগরিক সমস্যার যে অধ্যায়টা আমরা খাদ্য বিভাগ নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমাদের আলোচনা ইফটিজিং। দেখো, প্রথমে আমরা আলোচনা করি ইফটিজিং এর ধারণা। বর্তমান সমাজে ইফটিজিং কিন্তু একটা ভয়াবহ একটা সামাজিক সমস্যা হিসাবে আমাদের কাছে সবার কাছে কিন্তু পরিচিত। এই বর্তমান সমাজে দেখো, আমরা এই ইফটিজিংয়ের কারণে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। বিশেষ করে আমাদের পুরুষশাসিত সমাজে নারীরা বিভিন্ন ক্ষেত্রে তোমার এই ইফটিজিংয়ের শিকার হচ্ছে। যেমন চলার পথে হতে পারে, শিক্ষা প্রতিষ্ঠানের ফটকে, আবার তোমার বিভিন্ন সময় গাড়িতে বা পারিবারিকভাবে বিভিন্নভাবে বর্তমান সমাজে বর্তমান সময়ে মেয়েরা বিভিন্ন রকম নির্যাতিত বা ওই সেই নির্যাতনের দিকগুলোকে বা যে মেয়েদের যে অবহেলিত বা অবজ্ঞার চোখে দেখা, এটাই কিন্তু আমাদের একটা ইফটিজিংয়ের দিক। সম্প্রতিকালে এই ইফটিজিংয়ের সমস্যাটা কিন্তু আরও দিন দিন ভয়ঙ্কর একটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে, যার কারণে এই নারীদের, বিশেষ করে তরুণীদের মৃত্যুর একটা ঝুঁকি এবং মৃত্যুর হার বৃদ্ধির একটা দিক হিসাবে পরিগণিত হচ্ছে এই ইফটিজিংয়ের প্রধান কারণ। অনেক সময় দেখা যাচ্ছে নারীরা তোমাদের বিভিন্ন পথে যাওয়ার সময় বা স্কুল কলেজ বিভিন্ন ইউনিভার্সিটিতে শিক্ষা প্রতিষ্ঠানে আসার পথে বা প্রতিষ্ঠানের ফটকে, তারপরে তোমার বিভিন্ন সময় চলার পথে বিভিন্ন ক্ষেত্রে তারা এই ভয়ঙ্কর একটা দিকের শিকার হচ্ছে। তা এই ইফটিজিং মূলত এক ধরনের আমরা প্রকাশ্য যৌন হয়রানি বলে থাকি। এই ইফটিজিংয়ের ঘটনাটা সাধারণত বিশেষ করে আমরা দেখতে পারি রাস্তাঘাটে, যানবাহনে, এই সমস্ত জায়গায় আমরা সাধারণত দেখতে পারি। তা এই ইফটিজিং শব্দটা প্রথম বাইবেল থেকে, যে এই ইফটিজিংয়ের বাইবেলের ইফটিও বোঝানো হয় এবং কোরআনে তোমার ইফ দ্বারা প্রথম যে মানবী যে নারী, সেই হওয়া, তাকে বোঝানো হয়। এই ইফ শব্দের অর্থ, ইফ দ্বারা এটাকে বোঝানো হয়। এবং ইফটিজিং শব্দের অর্থ হচ্ছে পরিহাস করা, উপহাস করা, একজনকে বিকৃত করা, বিরক্তি করা, এরকম একটা দিক আমরা বলে থাকি। তা এই ইফটিজিং শব্দের দ্বারা আমরা আসলে যে বাইবেলের ইফ বা তোমার কোরআনের যে মানবী যে প্রথম নারী হওয়াকে বোঝানো হয়, এইটাই তাদেরকে পরিহাস করা বা নারীদেরকে পরিহাস করা, বিরক্তি করা বা তাদেরকে বিভিন্ন সময় উপহাস করা, এটাকে কিন্তু আমরা ইফটিজিং বলে থাকি। ইফটিজিংটা কোনো মানুষকে, বিশেষ করে কোনো নারীকে বা কিশোরীকে যদি এই বিভিন্ন সময় বিভিন্নভাবে পরিহাস করা হয়, উপহাস করা হয়, সেটা তোমাদের হতে পারে পথে ঘাটে, হাঁটতে, এটা বিভিন্নভাবে কিন্তু হতে পারে। যেমন এক সময় আমরা কি, যে একজন নারীকে দেখে তাকে বিভিন্ন পুরুষ একটা নামে ডাকা, বা পথ দিয়ে নারীদেরকে যেতে দেখে বিভিন্ন তোমার অপটু কথা বলা, তাদেরকে অনেক সময় আছে যে ধূমপানের ধোঁয়াটা সেই দিকে ছুড়ে দেওয়া, রাস্তায় হাঁটাহাঁটি করতে ভিড়ের ভেতরে তাদেরকে ধাক্কা দেওয়া, এই যে দিকগুলো, এইগুলো সাধারণত আমরা, বা গাড়িতে ওঠার সময় গাড়িতে উঠে অনুমতি অনেক সময় ঢুকে দেওয়া, বা গাড়ি থেকে নামার সময় ধাক্কা দেওয়া, বা অনেক সময় আছে গাড়িতে ইচ্ছাকৃতভাবে বা ইচ্ছাকৃতভাবে যানবাহনের ভিতরে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করা। এই আবার অনেক সময় আছে কি, যে ওই যানবাহনে ইচ্ছা করে স্বেচ্ছায় যানবাহনে দেখা যাচ্ছে যে নারীদের
5টা মেয়ে দাঁড়িয়ে আছে, সেই জায়গায় 10টা ছেলে যায় অনার্থ, তারা পরের গাড়িতেও যাইতে পারে, কিন্তু তারা ওই গাড়িতে উঠে চাপাচাপি করে তাদেরকে একটা বিভ্রান্তিকর পরিবেশে ফেলে দেওয়া, এগুলোকে আমরা সাধারণত ইফটিজিং বলে থাকি। তাই এখন এই 2011 সালে 26শে জানুয়ারি বিচারপতি ইমান আলী ও বিচারপতি শেখ হাসান আরেফিনের সমন্বয়ে গঠিত সুপ্রিম কোর্ট বিভাগের একটি ডিভিশন বেঞ্চ কর্তৃক ইফটিজিংকে যৌন হয়রানি শব্দটি দ্বারা একটা প্রকাশ করে একটা বিষয়টাকে একটা আইনে অন্তর্ভুক্ত করার নির্দেশ করে। তাহলে এটা একটা ডেট আসতে পারে কত সালে, কত তারিখে, 26শে জানুয়ারি 2011 সালে। এখন আমরা দেখি যে এই ইফটিজিংয়ের ইয়াত্তাভুক্ত যে দিকগুলো, যে ইয়াত্তায় কোন কোন অপরাধগুলো বা কোন কোন দিকগুলো ইফটিজিংয়ের মধ্যে আসে, আমরা শারীরিক বলতে পারি যে শারীরিক সংস্পর্শের মতো অপ্রত্যাশিত যে ব্যবহারগুলো, এই যৌন কাঙ্ক্ষাজনিত যে সমস্যাগুলো, এটা একটা ইফটিজিংয়ের অন্তর্ভুক্ত হয়। যৌন সম্পর্কে দাবি, অনুরোধ বা যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য বা রসিকতা করা, অনেক সময় আছে যে বিভিন্ন হাস্য পরিহাসের মাধ্যমে বিভিন্ন অপরূপার কথা বলা, তারপর প্রেমের প্রস্তাব দেওয়া, মিথ্যা আশ্বাস দেওয়া, বিভিন্ন প্রলোভন দেখানো, এগুলো সব আমরা কিন্তু তোমার ওই ইফটিজিংয়ের একটা হিসাবে পরিগণিত করতে পারি। আবার অনেক সময় আছে কি ব্ল্যাকমেইল করা বা ব্ল্যাকমেইল করার চেষ্টা করা, বিভিন্ন চিঠিপত্র দেওয়া, ইমেল পাঠানো বা ফেসবুকে বিভিন্ন স্ট্যাটাস দেওয়া, গুরুত্বপূর্ণ একটা বার্তা পাঠানো, মেসেজ বা বার্তা পাঠানো, এগুলো কিন্তু ওই ইফটিজিংয়ের দিক হিসাবে আমরা ধরে থাকি। তা এখন এই ইফটিজিংয়ের কারণ, তাহলে আমরা ইফটিজিংয়ের ধারণাটা মোটামুটি দেখলাম যে কী কী ইফটিজিংয়ের ধারণাগত দিকগুলো। এখন আমরা দেখি ইফটিজিংয়ের কারণ, কী কী কারণে আমাদের সমাজে ইফটিজিংটা হয়ে থাকে। আচ্ছা, পিতৃতান্ত্রিক সমাজ ও পরিবার কাঠামো, আমাদের সমাজ ব্যবস্থাটা হচ্ছে পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা। এই পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় আমাদের এই নারীদের অনেক সময় কী করা, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা দেখে থাকি যে পুরুষ শাসিত সমাজে নারীরা কিন্তু পুরুষদের দ্বারা বিভিন্নভাবে শোষিত বা নির্যাতিত, বা অনেক সময় আছে কি পারিবারিকভাবে সে পারিবারিক ক্ষেত্রে তাকে স্ত্রী হিসাবেও হোক বা সন্তান কন্যা হিসাবেই হোক, যে তাকে পরিবারে সবসময় যদি কন্যা হিসাবে হয়, তখন সেই একটা ছেলের থেকে আমরা যে মিনা এবং মিঠুন যে গল্পটা পড়ছি, আমাদের দেখো সবাই হয়তো ছোটবেলায় এই গল্পটা আমরা সবাই কী করি যে দেখো মিঠু একটা বলে ছেলে বলে তাকে খাবারের সিংহভাগ একটা ডিম তাকে দিত, আর মিঠু মেয়ে তাকে খাবারের অল্প পরিমাণ ডিম দিত। কারণ কথাটা আমরা যদি আমাদের পারিবারিক জীবনের ক্ষেত্রেও যদি আমরা চিন্তা করে থাকি, তাহলে আমাদের দেখবো যে বেশি দূরে না, আমাদের নিজেদের পরিবারের মধ্যেই হয়তো সব কিছু 100% না, দেখো অনেক পরিবারের মধ্যে আমরা কিন্তু যেহেতু আমাদের সমাজটা পুরুষানিত সমাজ, সুতরাং আমাদের পরিবারের মধ্যেই কিন্তু সমাজ। দেখো মেয়েদেরকে যে আমাদের অনেকের ভ্রান্ত ধারণা আছে যে একটা মেয়ে তাকে এত শিক্ষায় শিক্ষিত করে দেওয়া হবে, দেখা যাচ্ছে এসএসসি পাস করলে বা তার আগেই তাদেরকে দিয়ে দিচ্ছে। আবার আছে কি যে মেয়ে বা পিতা মাতা অনেক সময় চিন্তা করে যে মেয়ে বিয়ে দিলে তো পরের বাড়ি চলে যাবে, আমার তো করে বৃদ্ধ বয়সে দেখার কেউ থাকবে না, তাও দেখা যাচ্ছে তারা কি করতেছে তাদের কিন্তু সঠিকভাবে লালিত পালিত বা আধার সব কিন্তু করে থাকে না। তাই এটা পুরুষ শাসিত সমাজের একটা দিক। আচ্ছা, পুরুষতান্ত্রিক সংস্কৃতি, আমাদের সংস্কৃতিটা যদি পুরুষ শাসিত সমাজ, সুতরাং আমাদের সংস্কৃতিটাও কিন্তু পুরুষ কেন্দ্রিক। আচ্ছা, সামাজিক সাংস্কৃতিক পারিবারিক ও নৈতিক মূল্যবোধের অবক্ষয়। দেখো আমাদের সমাজে বর্তমানে যে এই জটিলতাটা বেশি, এই ইফটিজিংটা বেশি হওয়ার কারণ হচ্ছে নৈতিক মূল্যবোধের অবক্ষয়। এখন বর্তমান সমাজে মানে নৈতিকতা বলতে এক সময় ছিল যে মানুষ কিন্তু একজন বয়স্ক একজন ব্যক্তিকে দেখলে সাধারণত গাড়িতে যাওয়ার সময় যদি একজন বয়স্ক ব্যক্তিকে দেখতো একটা, তারা কিন্তু উঠে তাকে বসতে দিত। আর এখন
দেখা যায় বয়স্ক ব্যক্তি দর্শন দাঁড়ায় আছে, গাড়িতে বা মেয়েরা দাঁড়ায় আছে, তারা কিন্তু আরামসে রিল্যাক্সে মোবাইল গাড়ির ভেতরে মোবাইল নিয়ে কিন্তু তারা ওই তাদের দিকে খেয়াল করার এমন আছে কি যে সময় তাদের না। তাহলে দেখো এটা কিন্তু আমাদের একটা নৈতিক মানে অবক্ষয় বা নৈতিক মূল্যবোধ অবক্ষয়ের দিকে আমরা বলতে পারি। আচ্ছা, সন্তান বেড়ে ওঠা, তথ্য সচেতনতা সৃষ্টির ক্ষেত্রে পিতামাতার উদাসীনতা। অনেক সময় আছে পিতামাতার উদাসীনতার কারণে সন্ততি কিন্তু সঠিকভাবে তারা লালিত পালিত হতে পারে। দেখা যাচ্ছে আমার সন্তান কোথায় যাচ্ছে, কী করতেছে। এই যে বর্তমান কিশোর জ্ঞান ঢাকাতে দেখা যাচ্ছে, তারা কিন্তু বলে যে কিছুদিন আগে যে জঙ্গি একটা তৎপরতা হলো, দেখা যাচ্ছে মানে কি পরিবার থেকে একটা সন্তান দীর্ঘ হাতে চলে যেতে আর তার কোনো খোঁজ নেই, তারপরে পিতামাতার কখনো কিন্তু যে সন্তানকে খুঁজে বের করবো, থানায় যাবো, একটা ডায়েরি করবো, এরকম কোনো চিন্তা ভাবনা কিন্তু নাই। তাহলে এই যে দিকগুলো, তাহলে এটা উদাসীনতার দিক আমরা বলতে পারি। তাহলে এই উদাসীনতার কারণে কিন্তু এই দিকটা হয়ে থাকে। আচ্ছা, পরিবারের ছেলেদের মাঝে বৈষম্য। দেখা যাচ্ছে একটা পরিবারে একটা ছেলে একটা মেয়ে, ছেলেটাকে অনেক সব ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হচ্ছে কিন্তু মেয়েকে দেওয়া হচ্ছে না। তাহলে একটা বৈষম্যের দিক। পিতা মাতার বিরোধপূর্ণ সম্পর্ক, পিতা মাতার সাথে অনেক সময় আমাদের সমাজে চিন্তা করে যে মেয়ে তার ছয় মনে বড় করে তাকে বিয়ে দিয়ে দিতে, আরও বিয়ে দেওয়ার সময় টাকা লাগবে। তাহলে এই যে বিরোধপূর্ণ, যার যদি আমার ছেলে হয় সে তার বাচ্চাকে কিছু দিতেই হচ্ছে না, আরও স্বয়ং সে কী করতে বিয়ে করে লোককে নিয়ে অনেক কিছু নিয়ে আসতে। দেখো এই যদি আমাদের চিন্তা হচ্ছে না, তাহলে এটা একটা কিন্তু বৈষম্যমূলক একটা দিক। এর জন্যই কিন্তু আমি যখন বৃদ্ধ হচ্ছি তখন আমার দেখাশোনা বা সব কিছু কিন্তু আমার ছেলেদের করবে। এই যে মানসিকতা বৈষম্যমূলক, এই মানসিকতার কারণেই কিন্তু দিকটা আমাদের সমাজ। কারণ এই বৈষম্যমূলক মনোভাবের কারণে আমরা ছেলেদেরকে খুব একটা সমাজে বা পারিবারিক প্রাধান্য দিই। তারা অনেক সময় দেখা যাচ্ছে অনৈতিক কাজ করতে, সেটাকে আমরা কিন্তু সাপোর্ট দিই, প্রশ্রয় দিই। এই যার ফলে কিন্তু তারা আজ ছোট থেকে বড় ধরনের অপরাধের দিকে ধাবিত হয়। তাহলে এটা একটা দিক। মাদক আসক্তি, বর্তমান সমাজে এই মাদকের ব্যবহার একটা বিরাট একটা সমস্যা, যুব সমাজ ধ্বংসের প্রধান হাতিয়ার হয়ে গেছে কিন্তু বর্তমান সমাজে মাদক আসক্তি। তাহলে এই মাদক আসক্তির ফলে কিন্তু যে তোমার বিভিন্ন সময় বিভিন্ন ড্রাগ অ্যাডাক্টেড হয়ে তারা বিভিন্ন অনৈতিক কার্যক্রম বা ইচ্ছুতিমূলক কার্যক্রম করে থাকে। তারপরে দারিদ্র, যে দারিদ্রের এই পেছনে অনেক সময় ছোট অল্প বয়সেই অর্থ উপার্জনের দিকে তারা চলে যায়। এই অর্থ উপার্জনের দিকে কেউ দেখা সঠিকভাবে অর্থ উপার্জন করতে দেয়, কেউ বেশিরভাবে অর্থ উপার্জন করতে দেয়। তাহলে এই অর্থ উপার্জন করে সেই অর্থ ওই বয়সে সে অর্থ তখন তারা টাকাকে কিন্তু বিভিন্ন মাদকের দিকে দিয়ে দিচ্ছে বা বিভিন্নভাবে টাকাকে তারা ব্যবহার করে দেখো সেই অনৈতিকমূলক কার্যক্রমে তারা কিন্তু জড়িত হয়। তাহলে আমাদের সমাজে দারিদ্রতা একটাও কিন্তু এই এসের কারণে মানে এই নারীর নির্যাতনের একটা কারণ হিসাবে চিহ্নিত করা হয়। আচ্ছা, পর্নোগ্রাফির সহজলভ্যতা, আইনের কঠোর প্রয়োগের অভাব। দেখা যাচ্ছে আইন আছে কাগজে কলমে, কিন্তু আইন বাস্তবতার প্রয়োগটা সঠিকভাবে হচ্ছে না। অপসংস্কৃতির চর্চা, বর্তমান সমাজে অনেক সময় আছে বিশেষ থেকে অপসংস্কৃতির চর্চার কারণে যে দিকটা হয়ে থাকে। প্রকৃত ধর্মীয় শিক্ষার অভাব। দেখো আমাদের নৈতিক মূল্যবোধটা আমরা কোথার থেকে পাই? ধর্মীয় শিক্ষার থেকে। তাহলে সমাজে যদি ধর্মীয় শিক্ষার দিকটা যদি সঠিক না থাকে তাহলে কিন্তু দিকটা আসতে পারে। তারপরে বলছি, আচ্ছা, মূল্যবোধের অবক্ষয় এবং প্রকৃত শিক্ষার অভাব, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রকৃত প্রশিক্ষণের অভাব, নারীর প্রতি সমাজে পুরুষদের যে নেতিবাচক যে দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গিটা রাজনৈতিক, সামাজিক, পারিবারিক, অর্থনৈতিক ক্ষেত্রে নারী পুরুষের মধ্যে যে বৈষম্যমূলক দিক, এগুলোর কারণে কিন্তু ইত্যাদি হয়ে থাকে। তাহলে এইগুলো হচ্ছে আমরা ইত্যাদিকের কারণ হিসাবে আমরা চিহ্নিত করতে পারি। তাহলে এখন দেখে আমরা এই বর্তমান সমাজে ইত্যাদিকে প্রতিরোধ করার জন্য যে দিকগুলো কীভাবে আমরা ইত্যাদিকে প্রতিরোধ করতে পারি, তাহলে এর যে কারণ আছে বা যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলোকে আমরা সমাধান করি। যেমন আমি বলতেছি যে নৈতিক মূল্যবোধের অবক্ষয়, তাহলে নৈতিক মূল্যবোধ সৃষ্টি করতে হবে। ধর্মীয় শিক্ষার অভাব বলতেছি, তাহলে ধর্মীয় শিক্ষাটাকে বিস্তার কী করতে হবে, তোমার ধর্মীয় শিক্ষার দিকে জোর দিতে হবে। তারপরে বলছি যে তোমার দারিদ্রতা,
তাহলে এই দারিদ্রতাকে কাটিয়ে ওঠার চেষ্টা করতে হবে। আচ্ছা, নারীদের যে বৈষম্যমূলক একটা কথা বললাম, অর্থাৎ নারীদের যে বৈষম্যমূলক আচরণের পরিবর্তে বা বৈষম্যমূলক দিক হওয়ার পরিবর্তে তাদেরকে কী করতে হবে, সাম্য বা সমান সকল ক্ষেত্রে তাদের অগ্রাধিকার দিতে হবে। তাহলে কিন্তু এগুলো আবার পিতামাতার সন্তানের প্রতি বলছে কি যে এর কারণে হচ্ছে উদাসীনতা। তাহলে এই যে উদাসীন মনোভাব ওইটা থেকে পরিত্যাগ করে সন্তান সন্ততির দিকে নিজেদেরকে করা, সচেতনতামূলক মনোভাব সৃষ্টি করা, এইগুলো যদি আমরা করতে পারি তাহলে যারা নিজেকে এখন যে ইন্টারভিউ প্রতিরোধের যে দিকগুলো, তা ইন্টারভিউ প্রতিরোধ করতে হলে আচ্ছা এই শারীরিক ক্ষতির চাইছে ইত্যাদিকে কিন্তু মানুষের শারীরিক ক্ষতি এবং মানসিক ক্ষতি। অনেক সময় মেয়েরা ইত্যাদিকে শিকার হয়ে তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে, যে দেখা যাচ্ছে অ্যাবনর্মাল হয়ে যাচ্ছে, অনেকে আছে সুইসাইডের মতো পথ বেছে নেয়, আবার কেউ দেখা যাচ্ছে নিজেকে যে আমি সমাজের থেকে নিজেকে কীভাবে ই করবো এরকম মানসিক চাপ, মানসিক দিক থেকে যে তারা মানসিক দিক থেকে বড় ধরনের বিপর্যস্ত বা ক্ষতিগ্রস্ত হয়, এগুলো কিন্তু হয়ে থাকে এই ইফতিজিকের শিকারের কারণে এগুলো হয়ে থাকে। আমরা ইফতিজিক সম্পর্কে পরিবারের ভূমিকার যে পারিবারিক যে ভূমিকা, এই ভূমিকা সর্বাধিক ক্ষেত্রে যে পারিবারিকভাবে শিশুকাল থেকে নারী পুরুষের মধ্যে স্বাভাবিক সম্পর্ক পরিষ্কারভাবে ছেলে মেয়েদের সমানভাবে উপস্থাপন করা। অর্থাৎ একটা পরিবারে যখন পিতামাতার কাছে সন্তান, সে ছেলে হোক আর মেয়ে হোক, তাকে অবশ্যই কী করতে হবে, সঠিক সমান অধিকার দিতে হবে। ছেলেটাকেও যেভাবে মানুষ করতে হবে, মেয়েকেও ঠিক একই ধরনেরভাবে তাকে মানুষ করতে হবে। তাহলে কিন্তু তারা ওই বৈষম্যের শিকার হবে না এবং পারিবারিক দিক থেকে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে না। তা এই জন্য আমাদের পারিবারিকভাবে তাদের রাখতে হবে, দৃষ্টি রাখতে হবে। আচ্ছা, পরিবারে নারী সদস্যদের প্রতি পুরুষ সদস্যদের শ্রদ্ধা প্রদর্শন, মর্যাদা দান, আচ্ছা কটু অশ্লীল কথা বা বিভিন্ন সময় আমরা বিভিন্ন ধরনের বিশেষ করে গ্রামে বিভিন্ন অকথ্য ভাষায় গালি দিয়ে থাকি, এগুলো কিন্তু অবশ্যই মেয়েদেরকে এগুলো করা হবে না। আচ্ছা, গালাগালিজ করা বা অল্প বয়সী মেয়েদেরকে অনেক সময় আমরা বিভিন্ন ধরনের মন্তব্য করে থাকি, এগুলো কখনো করা হবে না। আচ্ছা, পরিবারের সুস্থ শিক্ষা ও দৃষ্টিভঙ্গি হচ্ছে মানুষ হয়ে ওঠে মানুষকে রক্ষার একটা হাতিয়ার। তাহলে পারিবারিকভাবে আমরা যদি সুস্থ সুশিক্ষায় শিক্ষিত হয়ে থাকি, তাহলে এটা কিন্তু একটা আমাদের বড় হাতিয়ার হিসাবে কাজ করে। আচ্ছা, এইগুলো পারিবারিকভাবে এখন ইত্যাদি প্রতিরোধের ক্ষেত্রে সমাজের কিছু দায়িত্ব আছে। সেই সামাজিক কিছু দায়িত্বের দিকগুলো আমরা দেখি যে এই ইত্যাদি প্রতিরোধের জন্য আমরা সামাজিকভাবে কিছু কার্যক্রম করে সেই ইত্যাদিকে প্রতিরোধ করা যায়। যেমন ইত্যাদির বিরুদ্ধে একটা সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। যদি আমরা ইত্যাদির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারি, তাহলে কিন্তু ইত্যাদি থেকে আমরা বর্তমান সমাজকে রক্ষা করতে পারব। শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাসে বা ক্লাসরুমে এই সম্পর্কে আলোচনার মাধ্যমে ছেলেদেরকে ওই পথ থেকে পরিত্যাগ করার দিকগুলো তুলে ধরতে হবে এবং মেয়েদেরও ওই দিকগুলো সম্পর্কে তাদের পজিটিভ ধারণা যে তোমরা পারিবারিকভাবে অনেক সময় আমরা মেয়েদেরকে বিভিন্ন বিপর্যস্ত তারা ওই মানসিক চাপটা তাদের দূরীভূত হয়, এরকম বক্তব্য ইসের মাধ্যমে ওই মানসিকতাটা অনেকটা সহজ সরল করে তুলতে হবে। সে তারপরে আছে ইত্যাদি উৎসাহিত হয় এই ধরনের বক্তব্য, বিজ্ঞাপন গণমাধ্যমে যদি প্রচারিত কোনো এরকম ধরনের স্ট্যাটাস দেওয়া থাকে, সেটিকে কঠোর হাতে দমন করতে হবে। তাহলে কিন্তু ইত্যাদিকে আমরা প্রতিরোধ করতে পারবো। আচ্ছা, সামাজিকভাবে কোথাও কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে সেটা প্রতিহত করার ব্যবস্থা করতে হবে সমষ্টিগতভাবে, এবং যে এই ইত্যাদির শিকার হবে তাকে বিভিন্ন নিজেরা তাদের সাথে মিশিয়ে তার মানসিক যে একটা চাপ থাকবে, সেই চাপ থেকে তাকে নিয়ে আসতে হবে, তাদের মানসিকভাবে ক্ষতিগ্রস্ত না হয়।
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সচেতন এবং কার্যকর, অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি সবসময় তৎপর থাকে তাহলে কিন্তু এই ইফটিজিং থেকে কী হবে, অপসংস্কৃতির চর্চা রোধ করতে হবে। যে অপসংস্কৃতির যে দিকগুলো আছে, অপসংস্কৃতির চর্চা যদি বেড়ে যায় তাহলে কিন্তু ইফটিজিং বেড়ে যাবে। তাই অপসংস্কৃতি যাতে না ছড়ায় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। ইফটিজিং প্রতিরোধে সকল স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় প্রতিরোধ কমিটি গঠন করতে হবে। ইফটিজিংয়ের বিরুদ্ধে কমিটি গঠন করতে হবে। ইফটিজিং সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দেশে বিভিন্ন মিডিয়াগুলোকে উল্লেখযোগ্য ভূমিকা নিতে হবে। আচ্ছা, ইফটিজারদের বিরুদ্ধে শাস্তির বিধান নিশ্চিত করতে হবে। যারা ইফটিজার হবে তাদের যদি তাৎক্ষণিক সেই শাস্তির, বিভিন্ন মোবাইল কোর্টের মাধ্যমে তাদের যদি তাৎক্ষণিক শাস্তি দেওয়া হয় তাহলে তারা কিন্তু এই ধরনের সমস্যা থেকে আর এই ধরনের একজনের থেকে আর পাঁচজন কিন্তু এই সমস্যায় কখনো দায়িত্ব যাবে না। এই দিকগুলো আমাদের ইফটিজিংয়ের যে ইফটিজিং কী কী গুলো, মানে কী দিকগুলো, ওদের কারণগুলো, এই প্রতিরোধের দিকগুলো, এগুলো মোটামুটি আমরা আলোচনা করলাম। তোমরা সবাই এই ইফটিজিংয়ের এই দিকগুলো অবশ্যই দেখবা এবং আগামী ক্লাসে যদি কারো কোনো প্রশ্ন থাকে মোটামুটি প্রশ্নগুলো করার দেখার চেষ্টা করবা। আমরা আগামী দিনে আলোচনা করবো জলবায়ু পরিবর্তনের যে সমস্যা, এই সমস্যাগুলো দিক নিয়ে আলোচনা করবো। তা সবাইকে তোমাদের ধন্যবাদ দিয়ে দিলে আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবা, সবাই মাস্ক পরবা, আর যে সরকারি যে নির্দেশনা আছে এই নির্দেশনাগুলো অবশ্যই মেনে সবাই চলবা। সবাইকে ধন্যবাদ।